আসসালামু আলাইকুম। আপনারা আমার হাজবেন্ড ছাড়া কেউ নেই, পারলে আপনারা সহযোগিতা করেন। আমার ঋণ আছে, কিস্তি শোধ করবো না আমার হাজবেন্ডের চিকিৎসা চালাবো, আমি পারতেছি না দেখে আপনাদের সহযোগিতা চাচ্ছি। পারলে আপনারা সহযোগিতা করেন। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটার দিকে তাকিয়ে সহযোগিতা করেন। এই চিকিৎসা করতে করতে আমরা সবাই এখন নিঃস্ব হয়ে গেছি, আর সম্ভব না চিকিৎসা করার মতো। আমার কষ্ট একটু, সেদিন বাড়িতে ফোন করছিলাম দেহতে, যে আমি বুঝতে পারলাম যে যতদিন টাকা আসেন ততদিনই আমাকে সবাই পছন্দ করতো, ভালোবাসতো। আমি অনেক জায়গায় সাহায্য চাইছি, জুলে ভাই, তারপরে মুজাহার, তারা আগে বলে কি টাকা দিতে, তাদের ফোনে বিকাশ নাম্বার দেয়, তারা ওই নাম্বারে টাকা দেন, তারপর টাকা দিব। মানে ডাইরেক্টলি বলতাম, ভাই আপনাকে টাকা যদি আমি দিতে পারতাম তাহলে তো আপনাদের কাছে হাত পাততাম না, তাহলে আপনাদের কাছে আমার হাত পাতার মানিটা কি? এরকম রোগ জানি কারো আল্লাহ দেয় না। অনেক আমার শত্রু হোক সে, তাকেও জানি এরকম রোগ না দেয়। হয়তো যার সামর্থ্য আছে তারা চালায় যেতে পারবো, যার সামর্থ্য নাই তারা কিভাবে করবে? ছোটবেলা থেকে আমাদের কষ্ট। যখন আমাদের মা মারা গেছে, আমরা 3টা বোন, ছোট ছোট ধুয়ে মারা গেছে। আমার আম্মা মারা গেছিল, আত্মহত্যা করছিল। তখন আমার বাবা জেলে ছিল, খুব কষ্ট ছিল, কোনো খাবার পাই নাই, মানুষের বাড়ি খুব কষ্ট করছি। আসসালামু আলাইকুম। ঢাকাবাজির স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমরা এমন এক মানুষ নিয়ে আসছি এই স্টুডিওতে, হার না মানা এক যুবকের গল্প আপনাদের সাথে তুলে ধরব। সে ভুগছে মরণব্যাধি ক্যান্সারে। আপনারা জানেন ক্যান্সারের ব্যয়বহুল খরচ, তার পক্ষে এই খরচ বহন করা অনেক কষ্টদায়ক। মধ্যবিত্ত ফ্যামিলির, পারে না কারো কাছে হাত পাততে, পারে না কারো কাছে বলতে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তার যাচ্ছে দিন। আজ আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব কি পরিমাণে টাকা প্রয়োজন বা কি হলে তার এই জীবন আবার নতুন করে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? মোটামুটি ভালো আছে। এই অবস্থা থেকেও যখন বলতে পারছেন মোটামুটি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম সোহেল চৌধুরী। আগে কি নাম ছিল? সুশীল দাস। আচ্ছা, আপনার কাছে আমি আগেই শুনতে চাই যে সনাতন ধর্ম ছেড়ে মুসলমান ধর্মে কিভাবে আসলেন? ভালো লাগার থেকে চলে আসার। আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? এটা অনলাইনের মধ্যে কথা বলতে বলতে সম্পর্ক একটা গভীর হয়ে গেছে। আপনার কি কি সমস্যা বলেন তো শরীরে? কি ক্যান্সার আপনার এটা? আমার এটা কোলেস্ট্রল ক্যান্সার। এটা অনেক জায়গায় কেটে ফেলছে। এখন এই চিকিৎসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর করতে পারতেছি না। যতটুকু চিকিৎসা করছি এখন টাকা পয়সা আমার কাছে আর নাই, আর বাকি চিকিৎসা আমি করতে পারতেছি না। এখন দেশবাসীর কাছে আমার এটাই চাওয়া, আমি বাঁচতে চাই। আচ্ছা, ক্যান্সার যখন আপনার আস্তে আস্তে তো এই রোগটা তৈরি হচ্ছিল ভিতরে ভিতরে, আপনি কখন জানতে পারলেন যে আপনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত? এটা তো প্রথম ফাইলসের সমস্যা ছিল। মানুষের তো ফাইলসের সমস্যা তো এমনিতে থাকে। ক্যান্সার তো আমি জানি না এটা কিভাবে হয়েছে। প্রথম ফাইলস টিউমার হইতে হইতে তখন আমি 15 যাবত আমি চিকিৎসা করি মালয়েশিয়াতে, তখন এই রোগটা ধরা পড়ে। তার আগে আমি জানি না। প্রবাস জীবনে আপনি কত বছর ছিলেন? 3 বছর যাবত। কি কাজ করতেন ওখানে? এখানে প্রথম ছিলাম সুপার মার্কেটে, বেশি একটা ভালো হইতে পারি না। তারপর একটা কোম্পানিতে ছিলাম কম্পিউটার কাজে। আপনার পরিবারের সাপোর্ট কেমন ছিল? পরিবারের সাপোর্ট অ্যাকচুয়ালি নাই। পরিবার আমাকে কোনো সাপোর্ট করে না। কেন? এতদিন যাবত যত টাকা পয়সা ফ্যামিলিকে দিছি, এখন ওদেরকে না জানিয়ে একটা বিয়ে করলাম, তারপর চিকিৎসার টাকা পয়সা লাগে কারণে ওরা আমাকে মানে দেখতে পারে না আর কি। মানে এই দেখতে না পারার কারণটা কি? আপনি তো মরণ ব্যাধি ক্যান্সারে ভুগতেছেন, তো সেটা কি আক্ষেপ না ক্ষোভ নাকি আপনার প্রতি অন্য কিছু, সেটাই আর কি একটু বলেন। ওদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলতে পারবো না ওদের মনের ভিতরে কি আছে। চিকিৎসার জন্য যতগুলো টাকা পয়সা লাগতেছে সবকিছু আমার বউ গ্রহণ করতেছে, আমার ফ্যামিলি কেউ দেখে না। এখন এই চিকিৎসা করতে করতে আমরা সবাই এখন নিঃস্ব হয়ে গেছি, আর সম্ভব না চিকিৎসা করার মতো। এই আপনার ক্যান্সারটা কি নাম এটার? এটা কোলেস্ট্রল ক্যান্সার। এই পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে? 15 লাখ প্লাস। এই হাসপাতাল, কোন কোন হাসপাতালে আপনি এই পর্যন্ত এই আপনার কাগজপত্র নিয়ে অথবা আপনার শারীরিক সমস্যা নিয়ে কয়টা হাসপাতাল পর্যন্ত আপনি মুভ করেছেন? প্রথম তো টাকা পয়সা বেশি ছিল, ভাবছিলাম যে ইন্ডিয়াতে চিকিৎসা করাবো। এখন ইন্ডিয়াতে চেন্নাই এপোলোতে গিয়েছিল, তো এখানে অনেক টাকা নষ্ট করছি, না জানি না। তারপর বাংলাদেশে ভালো চিকিৎসা হয় এরকম একটা ফেসবুকে একটা ভিডিও দেখছি, ভালো একজন ডাক্তার, ডক্টর একরামুল হক, ওনাকে দিয়ে আবার চিকিৎসা করলাম বাংলাদেশের প্রান্তপথে SIBL এ। মানে শুরু থেকে এই সমস্যাগুলো কি কি ছিল? আপনি মনে করেন কি ক্যান্সার, তো যেমন আপনার কোলেস্ট্রল ক্যান্সার বলছেন, এটার মধ্যে কি কি সমস্যা হয় আপনার শরীরে, কি কি সমস্যা ইফেক্ট ঘটে আর কি? কোলেস্ট্রল ক্যান্সার টিউমার এটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়াতে এদিকতে অনেক জায়গায় ব্যথা করতো আগে। এখন এই অপারেশন করার পরে ব্যথা কিছুই নাই। এই অপারেশনটা করার পরে আরেকটা অপারেশন করতে হবে। আমার যে টয়লেটের যে রাস্তাটা যে এখন ফেটে আছে, এদিকতে কিন্তু এখন টয়লেট হচ্ছে। এই টয়লেটের রাস্তাটা এখন আর
1 মাস পর এটা ভিতরে মানে ঘুরাই দিবে। তো এই অপারেশন করার মতন আমার পক্ষে সম্ভব না, এখন টাকা হাতে নাই। আর এখন অনেক দামি দামি ওষুধ বা কিমো দিতে হইতাছে, সেই কিমো দেবার মতন আমার পক্ষে সম্ভব না। মানে অনবরত কি টয়লেট হচ্ছে? হ্যাঁ, টয়লেট হচ্ছে এখানে, এই যে এখানে এটা কি ভরে যায়? পরে না, আমি প্রায় সময় গিয়ে টয়লেট গিয়ে এটা আমি ওয়াশ করে দিই। তো এটা বললে তো সময় সেই দিক দিয়ে পেরে গেলে তো আবার দুর্গন্ধ শুরু হয়। আপনার শরীরে কয়বার অস্ত্রোপচার হয়েছে, মানে অপারেশন কবার হয়েছে? 4 বার হয়েছে। এই 4 বারে কত টাকা গেছে? এই তো সব মিলে প্রায় 1 বছর যাবত আমি অসুস্থ, তো 15 লাখ প্লাস এরকম আমার মানে কষ্ট হয়ে গেছে। আপনি কোনো নির্দিষ্ট কোনো আত্মীয় স্বজন অথবা আপনার পরিবার ছাড়া আর কেউ আসে না আপনাকে এই সাহায্য সহযোগিতা করার জন্য অথবা কোনো পরামর্শ দেওয়ার জন্য? না। যে এতটাই আপনি দূরে সরে গেছেন পরিবার থেকে? হ্যাঁ, আগে যখন মালয়েশিয়া বিদেশে ছিলাম তখন টাকা ইনকাম করতাম, সবাই ভালোবাসতো, ভালো পাইতো। এখন তো আমি ক্যান্সারের রোগী, আমি তো টাকা পয়সা কোনো ইনকাম করতে পারবো এই কারণে। আর সবাই জানে যে ক্যান্সার মানে একটা ভয়ানক রোগ, এই ক্যান্সার রোগে কোনো মানুষ বাঁচে না। এই কারণে সবাই আমাকে মানে কথা বলে না, জানি না ওদের মনের ভিতরে কি আছে, কেউ আমার সঙ্গে কোন কথা বলে না। নারী টান যে জননী, মা জননী, সেও কি আপনার সাথে কথা বলে নাই? যে মা জন্ম দিয়েছে সে আছে, কথা হলো আমি যে তালে ভাত খাই সে তালে উপর লোক তো আমার কথা কইতেইব। সে যার বাড়িতে আছে ওদের সাথে আছে, ওদের পক্ষে আছে। আমি যখন হাসপাতালে ছিলাম আমাকে দেখার মতন কোনো মানুষ নাই। আমার স্ত্রী দিন রাত অনেক কষ্ট করছে। আপনার ওয়াইফের নামটা কি? শিলা। সবাই রেখে চলে গেছে, আপনার ওয়াইফ আপনার পাশে আছে, সেটাকে আপনি কেমন ভাবে দেখেন? সেটাকে ওখানে দেখার মতো আর কিছু না, আমার এখন বর্তমানে ওয়াইফ ছাড়া আর কেউ নাই। তা আপনার ওয়াইফকে আপনি কিভাবে ভালোবাসেন বা কিভাবে তাকে মনে করে দেখতে যাচ্ছেন এই অবস্থায় থেকেও? যতদিন দুনিয়াতে আছি, যতদিন কর্ম করে খাইতে পারবো, ততদিন যাবত আমার স্ত্রীর পাশেই থাকবো। যে মানুষটা আমার বিপদের সময় আমার পাশে আছে, যে আমাকে এত বিপদের দিক দিয়েও আমাকে অনেক যত্ন করছে, সেকে তো আর অন্য চোখে তো দেখার সম্ভব না। আপনার চোখে তো এক সাগর জল, এই জলগুলো কি বলতেছে আপনাকে? কি বলবে, মনে তো অনেক কষ্ট। এই কষ্টগুলোই বলেন, লাখো লাখো দর্শকগুলো দেখতেছে আপনাকে। এগুলো কষ্ট মনে করেন, কষ্ট একটি যে ফ্যামিলি আমাকে দেখেন। আমার কষ্ট একটু, সেদিন বাড়িতে ফোন করছিলাম দেহতে, যে আমি বুঝতে পারলাম যে যতদিন টাকা আসেন ততদিনই আমাকে সবাই পছন্দ করতো, ভালোবাসতো। এখন ক্যান্সারের রোগ হয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, এখন আমাকে দেখার মতন কোনো মানুষ নেই। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার চোখে পানি আসে। আপনার কথা বলতে কোনো সমস্যা হয়? না, এখন কথা বলতে কোনো সমস্যা হয় না। মানে আপনি আগের থেকে এভাবে কথা বলতেন নাকি রোগের পরে থেকে কথা বলেন? হ্যাঁ, রোগের পরে এইভাবে কথা। আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার এমন একটা বাজে সময় আসবে? কখনো ভেবেছিলেন? এখন যদি আপনি সুস্থ থাকতেন তা আপনি কি কি করার ইচ্ছা থাকতো আপনার, মানে কি কি করতেন? এখন যদি সুস্থ থাকতাম তাহলে তো এটাই যে আবার যাকে নিয়ে মানে থাকবো, সেখানে নিয়ে যাকে নিয়ে সংসার করব, তাকে নিয়ে ভালো কিছু একটা করার মতো সুস্থ জীবনের লাইফ এটাই। পরিবার তো আপনাকে ভুলে গেছে, পরিবারকে আপনি কি তখন কি মনে রাখতেন না যখন সুস্থ থাকতেন? যখন সুস্থ থাকতাম তখন তো পরিবারকে তো বেশিরভাগ সাপোর্ট করতাম আমি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনি এত বড় একটা মরণ ব্যাধিতে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে শোনেন কথাগুলো এরকমই, যে আপনি যে অসুস্থ সেটা তো আমি দেখতেছি, জানতাছি, আমাদের দর্শক তো জানতেছে না। তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনার যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো একটু খুলে বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই, এই একটা কোলেস্ট্রল রোগের মধ্যে, এই ক্যান্সার রোগের মধ্যে অনেক টাকা ব্যয় হয়, অথবা এই ক্যান্সার রোগের মধ্যে অনেক মানুষও মারা যায়। তো এখন যে বর্তমান চিকিৎসা বাইরে, এই চিকিৎসাতে কিন্তু মানুষ বাঁচে, আর অনেক মানুষের কিন্তু বাঁচতে ইচ্ছা। এখন অনেক মানুষের টাকার অভাবে কিন্তু চিকিৎসার করতে পারে না। যেরকম আমার মতন, আমি যে একটা অবস্থাতে আছি, এত বছর ছোট থেকে বড় হয়েছি, যতটুকুই ইনকাম করছি, তারপরে বিদেশ গেছি, যতটুকু ইনকাম করছি, এখন সামান্য একটা চিকিৎসায় আমি সম্পূর্ণই নিঃস্ব হয়ে গেছি। এখন এই চিকিৎসার জন্য অনেক টাকা লাগে, আমার পক্ষে সম্ভব না। দেশবাসীর কাছে এটাই চাওয়া যে আমি দেশের মানুষের সঙ্গে আমি বাঁচতে চাই। এতক্ষণ আমরা শুনতেছিলাম সোহেল ভাইয়ের গল্পটা, উনি আপনার কথাটা বললো খুব বিনয় ভাবে, তার সাথে আপনার সম্পর্কটা কিরকম আপনার মুখে শুনতে চাই। ভালো। এই যে সবাই রেখে চলে গেছে, আপনি তাকে ধরে রেখেছেন, এটা কারণটা কি বলেন তো আপু? তার তো তার মা বা দাদা ভাবি সবাইকে ফোন দিছিলাম হাসপাতালে অপারেশন যখন হয়েছে, তারা বলছে তারা দেখতে আসতে পারবো না। তখন যখন অপারেশনটা করার পরে 4-5 দিন পরে যখন নাড়ি বুড়ি বাড়ায় গেছে, তখন অবস্থা খুবই খারাপ ছিল। তাদের আমি মানে ফোন দিছিলাম, তাদের তো ছেলে, তাই মরে গেলে যদি আবার কিছু হয়, তারা যদি আমার নামে কিছু করে, সেজন্য আমি আবার ফোন দিছিলাম। ফোন দিয়ে না মানে আমি এর
সামনে বলতে পারি না, রুগী তো একই রুমের ভিতরে। তো ফোন দিয়ে বলছি, আমার বোনকে বলছি যে ফোন দিয়ে বল, যদি কিছু হয়ে যায় তখন তো আমাদের দোষবো যে তাদের জন্য। পরে ফোন দিয়েছে, পরে তারা বলছে যে আমাদের কোনো ছেলে ঠেলে নাই, আমরা কোনো তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এই কথা বলছে। আর কাটাকাটি করতাম দেখে আমার বোন বলতো, আর ডাক্তার যে একরামুল হক জোয়ারদার সে বলতো চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। খুবই খারাপ অবস্থা ছিল, কেউ বলে নাই যে বাঁচবে সে, এই অবস্থা ছিল। ফ্যামিলির থেকে ওনার এই দূরত্বটা কেন? মুসলিম ধর্মের মেয়ে বিয়ে করছো, তাদের সাথে যাও, আমাদের কোনো টাকা পয়সা দেওয়া নাই। তারা অস্বীকার, সোজাসুজি এই কথা বলে দিচ্ছে। তো আমি ভাবছি, আমি এবার এই কথা বলছি, যদি তারা চিকিৎসা করুক, সমস্যা নাই, আমি সরে যাই। তাও চিকিৎসা হোক বা ইচ্ছে থাকুক, তারা খালি এক কথাই বলে যে আমাদের টাকা পয়সা দেয় নাই। কিন্তু টাকা পয়সা যে দিচ্ছি বিকাশ আলার কাছে, যে বিকাশ আলার কাছে টাকা দিচ্ছে, বিকাশ আলার শিকার কাছে টাকা দিচ্ছে, কিন্তু তারা অস্বীকার করে। মালয়েশিয়ার থেকে যে বিকাশে টাকা পাঠাইতো, তারা যে লোকের কাছে পাঠাইতো, ওই লোকের নাম হয়েছে মাসুদ রানা, সে হেমায়তপুরেই থাকে। তারা জিজ্ঞেস করছে, আপনার কাছে টাকা পাঠাইছে না? বলে হ্যাঁ পাঠাইছে, কিন্তু তারাও স্বীকার করে। সবচেয়ে মেন কথা হয়েছে মুসলিম ধর্মের মেয়েকে বিয়ে করছে, মেনেছে এখানে এরা। আপনার এখন কিভাবে চলতেছে দিনকাল? অনেক টাকাই গেছে। এখন যে কিমো দিমো, অপারেশন সামনে একটা করবো, সেই অপারেশনটা করার মতন আমার কাছে একটা টাকাও নাই। 1 টাকা যে বলতে কিমো যে দিতে একটা মেডিসিন লাগে, ওষুধ খাইতে হয়, এগুলিও নাই। আমি অনেক জায়গায় সাহায্য চাইছি, জুলে ভাই, তারপরে মুজাহার, তারা আগে বলে কি টাকা দিতে, তাদের ফোনে বিকাশ নাম্বার দেয়, তারা ওই নাম্বারে টাকা দেন, তারপর টাকা দিব। মানে ডাইরেক্টলি বলতাম, ভাই আপনাকে টাকা যদি আমি দিতে পারতাম তাহলে তো আপনাদের কাছে হাত পাততাম না। তাহলে আপনাদের কাছে আমার হাত পাতার মানিটা কি? আমার কাছে 1 টাকাও নেই যে আপনাকে দিতে পারবো। এই কথা বলে ফোন কেটে দিত। আবার জুয়েল বারে মেসেজ দিছি, সে বলছে যে আমরা বাইরের লোককে সাহায্য করি না, তাদের এলাকার ভিতরে সাহায্য করে। মানবতা তো এটা না, মানবতা তো সব জায়গায় সাহায্য করতে হবে। তখন এই কথা বলছে, আর তো বলার কিছু নাই আমাদের। ফোনটা দিলে ফোনটা ধরে না। ময়মনসিংহের আরেকজন আছে, সেও মানবতার কাজ করে, নাম জানি কি, সে তাকেও ফোন দিছি, বলে কি আমি কিভাবে যাব, দেখি আসতে পারি, ঈদের পরে আসলে করবো। মানে সবাই কথা বলে রেখে দেয়। অনেকেই বলছি, কেউ আইগা না। না, কেউ কি আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে কিছু টাকা দিবে অথবা চিকিৎসার জন্য কিছুটা দিবে? এই কথা বলেছে, বলার আগে মানে ওই টাকাটা দেওয়ার আগে তাকে 3000 টাকা দিতে বলে, নয় 1600 টাকা দিতে বলে। মানে এটা কেন? এখন বলে এটা নাকি টাকার চার্জ লাগে। বললাম বিকাশে তো চার্জ লাগবে, আমি টাকা তুলতে যাব তখন আমার চার্জ লাগবে, আপনাদের কেন চার্জ লাগবে? বলে এটা আমাদের একটা রুলস, এটা ফর্ম করতে হয়, এটা করতে হয়, এই বলে বইলা আছে, নিতে হয়। এখন আপনি একটা মহিলা মানুষ, আপনার হাজবেন্ড অসুস্থ, তো এটাকে আপনি কিভাবে মনে করেন করতে পারতেছেন আর কি? ওই যে গয়নাকাটি ছিল কিছু বিক্রি করছি, তারপরে তার বসের ফোন দিছিলাম, বসে কিস্তি দিছিল, এরপর কিস্তি তুলছিলাম 1 লাখ টাকা। তারপর তো খাবার আছে, ঘর ভাড়া আছে, কিস্তিতে 11,000। কামাইয়ের তো সোর্স নাই, তো 11,000 টাকা কিভাবে আসে? মানে দিতে পারতাছি না, 2-3 মাস ধরে নিছি, নেওয়ার পরে একবারই কিস্তি দিছি, আর দিতে পারতাছি না। মানে কিস্তির লোকগুলো কি কি ধরনের আচরণগুলো আপনারা লক্ষ্য করছেন? ব্যবহার তো খারাপ করলেও কি করব, নিছি যখন তো বলবে এরা। আপনার চোখে তো কান্না আছে অনেক, এই কান্নাটা কি আবেগের কান্না নাকি কোনো কিছু চাওয়ার অথবা পাওয়ার কান্না, কোনটা? সবচেয়ে বড় কষ্ট হয়েছে, এরকম রোগ জানি কারো আল্লাহ দেয় না। অনেক আমার শত্রু হোক সে, তাকেও যেন এরকম রোগ না দেয়। হয়তো যার সামর্থ্য আছে তারা চালায় যেতে পারবো, যার সামর্থ্য নাই তারা কিভাবে করবে। দেখেছি, করছি, জানি। 15 দিন হাসপাতালে ছিলাম, তারপরে ইন্ডিয়ায় গেছিলাম, ভিসার জন্য অনেক অ্যাপ্লাই করছি, তখন ভিসা পাইনি। বেলাকে গেছিলাম, বেলাকে 2 মাস ছিলাম, 2 মাস যে ইন্ডিয়াতে চিকিৎসাতে আসছিলাম। আপনি বলছেন আপনার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? 2 বছর চলে গেছে, ছোটই বাচ্চা। সারাক্ষণ বাপরে ডাকবো, পাপ্পা কোথায়। আমার বোনের কাছে থুইয়া 15 দিন হাসপাতালে ছিলাম, খালি ডাক বলতো, পাপ্পা কখন আসবে, পাপ্পা কখন আসবে। হাসপাতালে তো তার নিয়ে যায় রাখা সম্ভব না, আমার বোনের কাছে রেখে গেছিলাম। আপনার চাওয়াটা কি এখন? সবার কাছে একটাই চাওয়া, যে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা না করেন আমি পারবো না, আপনারা সহযোগিতা করলে আমি পারবো, যদি সহযোগিতা করে আমার উপকার হবে। আপনি তো পারতেন আপনার হাজবেন্ড ছেড়ে, আপনার ছেলে মেয়ে ছেড়ে চলে যেতে পারতেন, তো এটা এখনো ধরে আছেন। ছেড়ে যায় আরেকজনটা দলে যদি তারও সেটাই হইতো, বা তার থেকে বেশি রূপ ভালো অন্যটা হইতো, তখন কি করতাম? এটা কি তার প্রতি, আপনার প্রতি তার ভালোবাসা? যে আল্লাহ আমার ভাগ্যে যতটুকু রাখছে, এর থেকে বেশি কিছু নাই। সে আমার জন্য সনাতনী ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মতে আসছে, তাকে যদি আমি ফালাই থুয়ে যাই, এটা তো আমাদের ধর্মে নাই, মুসলিম ধর্মে নাই। কিন্তু সেজন্য আমার জন্য আসছে না, তাহলে আমি তারে ফালাই থুয়ে গেলে তাহলে আমার কি বিবেক আসলো? বিবেক কোনো কিছু আসছে? এই যে অনেক গল্পগুলো আসে আমাদের কাছে, কি করে যে হাজবেন্ড রেখে চলে গেছে কিন্তু এখনো স্ত্রী তার বুক ভরা আশা নিয়ে বসে আছে। উল্টা দিকে আপনি চলে আসছেন, এখন আপনার হাজবেন্ড অসুস্থ, আপনি বুক ভরা আশা নিয়ে বেঁচে আছেন। অ্যাকচুয়ালি এটা কেন, উল্টা দিকটা কেন আপনার দিকে? যে আমাকে নিয়ে তারা দোষে, আমি মনে করি আমারই নিয়ে দোষে বেশি। আমি চাই যে সে সুস্থ হোক,
মানুষের সহযোগিতা নিয়ে যে আল্লাহ তাকে ভালো করুক, সে দেখায় দেওক তাদের কাছে যে সুস্থ হতে পারি, আল্লাহ কিছু করতে পারে। আপনার যখন কষ্ট একটা অনুভূতি হয়, আপনার হাজবেন্ড অসুস্থ, ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে, তখন এটাকে আপনি কিভাবে নেন? ছোটবেলা থেকে আমাদের কষ্ট, যখন আমাদের মা মারা গেছে, আমরা 3টা বোন ছোট ছোট ধুয়ে মারা গেছে। আমার আম্মা মারা গেছিল, আত্মহত্যা করছিল, তখন আমার বাবা জেলে ছিল, খুব কষ্ট ছিল। কোনো খাবার পাই নাই, মানুষের বাড়ি খুব কষ্ট করছি। বাবা বিয়ে করলো জেলের থেকে আইসা, আমার দাদা বিয়ে করে দিয়ে গেল, তারে থুইয়া আমার বাবা বিয়ে করলো একটা বরিশালের মেয়েকে, সে তার ঘরে যায় তাকে নিয়ে থাকলো, আমাদের কখনো দেখি নাই। আমরা 3টা বোন না, খুবই মানে কত কষ্ট করে বড় হয়েছি নিজেও জানি না। এই যে ইত্যাদি কত আহারুদ্দিন দেখছেন মনে হয়, তার বাসায়ও কাজ করছি, কটা ভাতের আশায় তার বাসায় প্লেট তো ধুইছি, চাল রান্না করছি, থাকছি, নানা রাখছি, নানা ডাকতাম 12 দিন দেখছেন টিভিতে, তার বাসায় থাকছি, রান্না করছি। তার 2টা ছেলে 1 মেয়ে, তারা স্কুলে যেত, সাথে স্কুলে নিয়ে যেত, তারা স্কুলে যেত, আমাদের ব্যাগ নিয়ে যেত। এই তো কষ্ট জিনিসটার মূল্যটা না বুঝি, একটা মানুষের কষ্ট দেখলে না তখন খারাপ লাগে যে আমি এই মানুষটাকে ফেলাইতে যাবো গো, আজকে আমি ফেলাইতে যাবো, একদিন না একদিন তো সে সুস্থ হবো, কেউ না কেউ ছিল, আসলে যদি বাঁচায় রাখে তাকে, হাত দিয়ে থাকে। তখন আমার বাবাকে ফোন দিছি, আব্বা আপনি ঘরের চাবিটা দেন, আমার বোন আসছে দেশের থেকে 4টা বাচ্চা নিয়ে। আমার বাবা বলে চাবি দেওয়া যাবে না। তখন আমরা 2 বোন না গলা ধুইরা কান্না করছি যে কি বাপ জন্মটা দিছিল কি লেগা, যে সাধারণত চাবি দিতে চায় না, থাকবো 4টা বাচ্চা নিয়ে, চাবি দিব না। আমার বোন সেই কান্না করছিল আমার গলা ধইরা। তারপরের থেকে বড় ঘর নিচ্ছি একটু, বোন আসলে মানুষের চাবির জন্য জানি হাত পাতার লাগে না। পরে 4000 টাকা দিয়ে রুম নিয়েছিলাম একটা, আর আগে থাকতাম 2500 টাকা দিয়ে রুম। বোনেরা না একবারই আসতো, বছরে একবার, প্রতিদিনই যে আসতো না, বছরে একবার যখন স্কুল বন্ধ দিত তখন বোন আসতো বাচ্চা 4টা নিয়ে। কিন্তু আজ পর্যন্ত আমার বাবা আমাদের কাছে ঠকাই গেছে, কখনো কিছু দেয় নাই। তারপরে ফ্যামিলি নিয়ে অনেক কি করতো, এই যে সেদিনকার পর থেকে একটু কথা বলে না, যে তুমি, আমি বলছি যে তোমার ফ্যামিলি করো তুমি, ঠিক আছে, ফ্যামিলি যখন মা যখন জন্ম দিছে, একটা আবার তুমি মারা যাওয়ার কথা শূন্য, তারা একটাবার ফোনতে জিজ্ঞেস করা উচিত ছিল যে বাইসে আছে নাকি, একটাবার জিজ্ঞেস করলো না। তাহলে কি প্রবাসীরা যারা কামাই করে তারা কি টাকার মেশিন? আর যারা টাকা দিছে, যে লোকের কাছে ব্রাহ্মণবাড়িয়াতে যখন টাকা পাঠাইছে এক ছেলের কাছে, সেই ছেলেও বলছে সে অনেকবার টাকা দিয়েছে। তারপর ঢাকা একজন কালিয়াকুড়ে যে টাকা পাঠাইছে, ওই যে হেমায়তপুরে, সে বলছে টাকা দিছে, কিন্তু তারা বলে অস্বীকার করে টাকা দেয় নাই। তাকে আমি অনেকবার বলছি যে তুমি টাকা দিতেছো, তারা বেইমানি করবে, সে বলতো না, করবে না। আমি অনেকবার বলতাম, আমার কথা গুরুত্ব দিত না। সবকিছুর আপনার যে গল্পটা এতক্ষণ শুনলো, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বলার একটাই যে আমার হাজব্যান্ডের জন্য সাহায্য চাইতে আসছি আমরা, যারা সহযোগিতা করবেন আপনারা সবাই, যে যতটুকু পারবে সে ততটুকুই সাহায্য করবে, সহযোগিতা করবে, এর চিকিৎসার বেশি কেউ করতে পারবে না। তো আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনারা পারলে আমার হাজব্যান্ডের সহযোগিতা করেন। তো আমার একটা বাচ্চা আছে, হ্যাঁ কোলেস্ট্রল ক্যান্সার, একটা বাচ্চা আছে, বাচ্চাটার দিকে তাকিয়ে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করবেন আপনারা সবাই।